প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। মথুরানাথ পাবলিক স্কুল বরিশাল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমি আমার পরিচয় দেই। আমি মনোজ হালদার, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষিকা, মথুরানাথ পাবলিক স্কুল বরিশাল। মোবাইল নম্বর 017394376663। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং কোন বিষয়, হিসাব বিজ্ঞান তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় আজকে হচ্ছে লেনদেন। আমি লেনদেন দিয়ে তোমাদের আলোচনা করব। এখন আমরা একটু দেখি হিসাব বিজ্ঞান 10ম শ্রেণী। এখন শিক্ষার্থী, আমরা একটু চিত্র দেখি স্ক্রিনে, যেখানে একটু দেখতে পাচ্ছি টাকা। এটা বলে নগদ অর্থ, নগদ অর্থের আদান প্রদান, নগদ অর্থ প্রদান করতেছে। আরেকটা ছবি দেখি আমরা, এখানে ক্রেতা বিক্রেতা মানে পণ্য ক্রয় বিক্রয় করছে। তাহলে আমাদের আজকের অধ্যায় ছিল দ্বিতীয় অধ্যায় লেনদেন, পৃষ্ঠা নম্বর 10 থেকে 14। এখান থেকে আমরা যা যা শিখতে পারবো, এই শিক্ষণফল থেকে লেনদেন কি বলতে পারবো, লেনদেন কত প্রকার, লেনদেন চিহ্নিত করতে পারবে কিনা, লেনদেনের বৈশিষ্ট্য জানতে পারবো, হিসাব সমীকরণ বর্ধিত রূপ ব্যাখ্যা করতে পারবে কিনা সেটা সম্পর্কে আমরা এখান থেকে এগুলো জানব। এখন কথা হচ্ছে, আজকের বিষয় হচ্ছে শিক্ষার্থী লেনদেন। লেনদেনটা কি? আসলে আদিকাল থেকে আমাদের প্রত্যাহিক বা প্রত্যেকে তার প্রত্যাহিক জীবনের প্রয়োজন মিটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। তা আদিকালে কি করত? সেই সময় আদিকালে প্রত্যেকে তার প্রত্যাহিক জীবনে প্রয়োজন মিটানোর জন্য, কি মিটানোর জন্য? এটা তাদের প্রয়োজন মিটানোর জন্য বা চাহিদা মিটানোর জন্য নিজেদের মধ্যে একটা পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলো থেকেই আমাদের এই লেনদেনের জন্ম হয়। সুতরাং দেখা যায় যে সকল ঘটনায় যে লেনদেন হবে না। লেনদেন হতে হলে অবশ্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। ব্যবসার প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করতে হবে বা চিহ্নিত করা যায়। ব্যবসার প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত যেগুলো ঘটনাগুলোই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারি বা চিহ্নিত করা যায়। এখন কথা হচ্ছে যে লেনদেন শব্দের একটা আবেদনিক অর্থ আছে গ্রহণ ও প্রদান, অর্থাৎ যারে বলে দেওয়া নেওয়া, কিছু দিয়ে কিছু নেওয়া। এখন এই ব্যবসা জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়েছে। এখন সকল ঘটনায় যে লেনদেন হবে সেটা না। এখন এই সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না।
ঘটনায় যে হিসেবের বইতে আমরা যে লিপিবদ্ধ করবে সেটা লিপিবদ্ধ করা যাবে না। তাহলে হচ্ছে কি, লেনদেনটা হচ্ছে যে একটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক পরিবর্তন করে, মানে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসেবে বা হিসেবের বইতে লিপিবদ্ধ করা হয়। এখন অর্থের অঙ্কে এই যে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তখন তাকে আমরা লেনদেন বলি। লেনদেন হতে হলে অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে, আদান প্রদান, দেওয়া নেওয়া যেটা বলে, বা গ্রহণ প্রদান। এখন লেনদেন হতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, টাকায় পরিমাপযোগ্য হতে হবে এবং সেটা অবশ্যই আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, তাহলে সেটাকে আমরা লেনদেন বলে গণ্য করব। এখন আবার অনেক ঘটনায় লেনদেন না, যেমন আমরা বলতে পারি সীমান্ত একটা ট্রেডার্স আছে, সেই ট্রেডার্স 5,000 টাকা অফিসের জন্য একটা কি করলো, একটা আলমারি ক্রয় করছে। সীমান্ত ট্রেডার্স তারা একটা কি করছে, যে অফিসের জন্য একটা আলমারি ক্রয় করেন। আবার ওই সময় দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত হলেন। এখানে উল্লেখিত দুইটি ক্ষেত্রেই ঘটনার বলছে যে দুইটি ঘটনাই একটা ক্ষেত্রেই ঘটনার জন্ম হলো। তাহলে আমরা এখন প্রথমটাই আগে বুঝবো যে কি হচ্ছে, এই দুটোটাই তো একটা ঘটনা, কিন্তু আমি আগে বলছি সকল ঘটনায় যে লেনদেন সেটা না। তখন আমাদের বুঝতে হবে প্রথমটা যে সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে সে একটা আলমারি ক্রয় করছে, যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য হয়েছে প্রথমটা, এবং আর্থিক অবস্থা পরিবর্তন অবশ্যই হয়েছে এখানে, তাহলে প্রথমটি সেক্ষেত্রে এটা একটা লেনদেন। আর দ্বিতীয়টা হচ্ছে কি, এই দ্বিতীয় ঘটনায় যেহেতু আমাদের আর্থিক সংশ্লিষ্ট নেই বলে এখানে কোনো আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেনি, এবং সেটা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, কারণ দ্বিতীয় ঘটনাটাই হচ্ছে কি, এটা হচ্ছে একটা দুর্ঘটনা হয়েছে। এখন এই দ্বিতীয় ঘটনাটি ব্যবসার লেনদেন হিসেবে লিপিবদ্ধ হবে না, কারণ এই দুর্ঘটনাটা একটা ব্যবসায়ের সাথে কোনো রিলেটেড না, অতএব বলা যায় যে এটা না, দ্বিতীয়টি আমাদের লেনদেন নয়। দুর্ঘটনায় মারা যাওয়া এটা তো লেনদেন নয়। এখন কথা হচ্ছে যে লেনদেন আবার দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন আর একটা হচ্ছে বাহ্যিক বা বাহ্যিক লেনদেন। এই লেনদেন সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছে। এখন এলসি গ্রুপার সে বলছে যে লেনদেন হলো আদান প্রদান বা মাপকাঠিতে পরিমাপযোগ্য, এবং সেটা অবশ্যই আমাদের কি হতে হবে, যে কোনো দ্রব্য বা সেবার মাধ্যমে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং কোনো দ্রব্য বা সেবার বিনিময়ে আর্থিক অবস্থার পরিবর্তন যখন ঘটে তখন তাকে লেনদেন বলে। এটা মনীষী বলছে, এলসি ক্রোপার বলছে। এছাড়া আরও মনীষী আছে আরেকজন, এইচ ব্যানার্জি, সে বলছে মূল্যের পরিমাপক বা মূল্যের পরিমাপযোগ্য আদান প্রদানকেই আমরা লেনদেন বলে থাকি। তাহলে আমরা এখন লেনদেন কি, কাকে বলে, লেনদেন কত প্রকার এই সম্পর্কে জানতে পারছি। তাহলে পুনরায় আমরা
লেনদেনটা সহজ কথায় বলতে পারি যে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের যখন আর্থিক অবস্থান পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। এটাই আমাদের মূল বিষয়। এখন আমরা চিত্র দেখি একটু। প্রথমটা চিত্র কিছু টাকা, পরে একটা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতা লেনদেন হচ্ছে। দেখো শিক্ষার্থী, একটু আমরা খেয়াল করি, এই লেনদেন হচ্ছে একটা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে লেনদেনের মাধ্যমে। আর একটা কী হচ্ছে, পক্ষ থাকবে, দুইটি পক্ষ থাকবে প্রত্যেকটা। যে একটু আগে আমি বলছি যে গ্রহণ ও প্রদান বা দেওয়া নেওয়া, একদম সুবিধা গ্রহণ করবে আর সুবিধা দেবে, তাই না? এই দুইটা অবশ্যই লেনদেন হতে হলে দুইটা পক্ষ থাকবে। এখন দেখি আমরা এই চিত্র হতে আমরা লেনদেন কি বলতে পারি সেটা আমি একটু আগে তোমাদের বলছি। এবার আমরা পড়াবো লেনদেনের বৈশিষ্ট্য কি। লেনদেনের বৈশিষ্ট্য, এখন লেনদেন হতে হলে অবশ্যই প্রত্যেকটা লেনদেনের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি দেখি আমরা। প্রথমটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তাহলে লেনদেন হতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এটা একটা লেনদেনের একটা বৈশিষ্ট্য। এখন কোনো যে নতুবা ঘটনাকে লেনদেন বলা যাবে না। যদি কোনো সাপোজ যদি আমরা বলি ব্যবসার একটা ম্যানেজারের একটা মৃত্যু হয়েছে, ব্যবসায়ের একটা ম্যানেজারের মৃত্যু হয়েছে, এটা বলো আমাদের একটা ক্ষতি হয়েছে যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়। এটা অর্থ দ্বারা পরিমাপযোগ্য করা যাবে না। একটা ব্যবসায়ের ম্যানেজার যদি মৃত্যু হয়, এটা অর্থ দ্বারা কে পরিমাপযোগ্য করতে পারবে না। অতএব এটা লেনদেন নয়। কিন্তু যদি বলা হয় যে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে 2000 টাকা, মানে বা আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 2000 টাকা নষ্ট হয়ে গেছে, এই যে ক্ষতি হলো, এক্ষেত্রে এটা আমাদের একটা লেনদেন। তাহলে আমরা একটা বোঝাচ্ছি যে আগুনে বিনষ্ট হয়েছে, আগুনে বিনষ্ট বা আগুনে পুড়ে গিয়ে 2000 টাকা নষ্ট হয়েছে, তাহলে এটা আমাদের লেনদেন। কিন্তু যে ব্যবসায় কোনো ম্যানেজারের মৃত্যু হইলে এটা কোনো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যায় না। অতএব এটা কি লেনদেন নয়। এখন এরপরে আমরা বলবো আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থা পরিবর্তন, তাহলে কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান যদি পরিবর্তন যদি সাধিত হয়, তবে সেটিই হবে আমাদের লেনদেন। সাপোজ কীভাবে উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে নগদ 5000 টাকা দিয়ে একটা অফিসের জন্য একটা আসবাবপত্র ক্রয় হলো। এখন এখানে প্রতিষ্ঠানের আসপত্র বৃদ্ধির পাশাপাশি আমাদের আছে নগদ অর্থটা কি হয়েছে, হ্রাস হয়েছে। একদিকে সম্পদ আসতেছে বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে নগদ অর্থটা হ্রাস পেয়েছে। এখানে বলো দুইটি পক্ষ হয়েছে। তাহলে এখানে আমরা এই ঘটনাটা প্রতিষ্ঠানে অবশ্যই এখানে কি বলছে, একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একদিকে কী হয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। এক্ষেত্রে দুইটি পক্ষ সৃষ্টি হয়েছে, অবশ্যই আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। সাপোজ এখন আমরা যদি আবার বলি যে 5000 টাকা আসপত্র ক্রয়ের একটা ফরমেশ দেওয়া হয়, তবে এটি বলো কোনো লেনদেন হবে না, কারণ এক্ষেত্রে আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। এরূপ আরও বলা যায় যে একটা জনাব রহিম তার মাসিক 7000 টাকা বেতনে একটা ম্যানেজার নিয়োগ করছে, এটাও বলো লেনদেন না। এক্ষেত্রে এটা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেনি। এছাড়া আরও বলা যায় যে মালিকের ব্যক্তিগত অর্থ
টাকা চুরি হয়েছে, এটাও লেনদেন নয়। কিন্তু এর আগে আমি বলছি যে চাকরি যে নিয়োগপ্রাপ্ত, এই প্রচারের মধ্যে প্রতিষ্ঠানের সুবিধা, তাৎক্ষণিক সুবিধা গ্রহণ প্রদান কিছুই হয়নি, অতএব প্রথমটা লেনদেন নয়। দ্বিতীয়টা আমাদের হয়েছে কি, এই যে মালিকের ব্যক্তিগত অর্থ যে চুরি হয়েছে, মালিকের যে ব্যক্তিগত অর্থ যে চুরি হয়েছে, এটাও তো আমাদের একটা লেনদেন না। কারণ কি বলছে যে এই ক্ষতিটি মালিকের একটা নিজস্ব, তার নিজস্ব ব্যাপার। তাহলে নিজস্ব ব্যাপার, অর্থাৎ এটা প্রতিষ্ঠানের সাথে বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো পরিবর্তন হয়নি, এক্ষেত্রে এটা লেনদেন নয় বলা যায়। এছাড়া আরও বলা যায় যে মিস্টার রহিম সে একটা চালানের চুক্তিপত্র পাইছে, সে চুক্তি স্বাক্ষর করছে, কিন্তু এক্ষেত্রে কোনো আদান প্রদান বা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, অতএব এটি বলা যায় আমাদের এটা লেনদেন নয়। এরপরে বলছি, প্রথমটা বলছি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। পরেরটা আমরা একটু দেখি, দ্বৈত শর্তা। দ্বৈত মানে দুইটা শর্তা, প্রতিটি লেনদেনেই দুইটা পক্ষ থাকবে, এক পক্ষে সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষে সুবিধা প্রদান করবে। এক পক্ষে সুবিধা দেবে, সুবিধা গ্রহণ করবে, আর অপর পক্ষে সুবিধা প্রদান করবে, গ্রহণ প্রদান। এখন একটা উদাহরণ বলা যায় যে কর্মচারীদের একটা বেতন প্রদান করা হলো, কর্মচারীদের যখন বেতন প্রদান করা হলো তখন দুইটা পক্ষ সৃষ্টি হয়েছে আমাদের। এই বেতন প্রদানের ফলে আমাদের কি হয়েছে, এই বেতনটা একটা খরচ, এটা খরচ হিসাব, এবং অপর দিকে আমাদের একটা নগদান হিসাব হয়েছে, নগদ টাকা হ্রাস হয়েছে। অতএব এটাকে আমাদের দুইটা শর্ত, অতএব এটা লেনদেন বলা যায়, এটা লেনদেনের একটা বৈশিষ্ট্য। দ্বৈত শর্তার পরে আমরা এবার পড়ি যে দৃশ্যমানতা আর কি বলছে, অদৃশ্যমানতা। কিছু কিছু লেনদেন, যে লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। একটা লেনদেন হতে হলে অবশ্যই দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। সাপোজ উদাহরণস্বরূপ বলা যায়, ধরে একটা আসবাবপত্র ক্রয় করছি, এই ক্রয় করলাম 10,000 টাকা, এটা একটা দৃশ্যমান লেনদেন। অপরদিকে যদি একটা আসবাবপত্র অবচয় হয়, এই অবচয়টা একটা অদৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান লেনদেন অবচয়টা কি, কোনো সম্পত্তি ক্রয়জনিত কারণে বা ব্যবহারজনিত কারণে এর মূল্যটা যদি হ্রাস পায়, তখন তাকে আমরা কি বলি, অবচয়। আর অপচয় মানে নষ্ট করে ফেলা, কিন্তু আমরা বলছি এটা অবচয়। কোনো সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে এর মূল্যটা যদি হ্রাস পায়, তখন তাকে আমরা কি বলি, অবচয় বলি। ঠিক এই অবচয়টা আমাদের কাছে অদৃশ্যমান লেনদেন, কিন্তু এটা আমাকে লেনদেন বলা যায়, এটা একটা আমাদের একটা বৈশিষ্ট্য। এখন এরপরে দেখি আমরা যে লেনদেন বৈশিষ্ট্য, যে বাকিতে সুতা ক্রয় করছে। এরপর একটা দেখি আমরা, এটা সুতা ক্রয় করছে বাকিতে, এই বাকিতে ক্রয়কৃত সুতার মূল্য আবার পরিশোধ করছে। সুতা ক্রয় করলে মূল্য বাকিতে সেই মূল্য আবার পরিশোধ করছে। এটাও এখন এটা বলা যায় একটা স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। বাকিতে সুতাই করছে, এটাও একটা লেনদেন, এটা আলাদা। আবার বাকিতে সুতা ক্রয়ের জন্য মূল্য পরিশোধ করছে, দুটোটা স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, কিন্তু পৃথক। এখন লেনদেনে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা, পৃথক বলা যাচ্ছে। কিভাবে বলা যায়, একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, সাপোজ 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর পাওয়া গেল, আমি 10,000 টাকার পণ্য বিক্রি করলাম, বিক্রি করার পর 7 দিন পর এই টাকাটা পাওয়া গেল। এখানে এই যে আমি 7,000 টাকার পণ্য বিক্রি করছি, ধারে বিক্রি করছি, এটাও একটা লেনদেন। এবং ওই 7 দিন পর টাকা পাচ্ছি, এটাও আর একটা লেনদেন। তাহলে এটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, দুইটা আলাদা জিনিস।
বাকিতে বিক্রয় করতেছি এটাও একটা, আবার কি বলছে 7 দিন পরে যে আমি যে টাকা পাচ্ছি ওটাও একটা কি আরেকটি লেনদেন। অর্থাৎ এটা বলা হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। এরপরে দেখি আমরা এই টাকা আদান প্রদান হচ্ছে, টাকা অর্থের আদান প্রদান হয়, এইটা হচ্ছে আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়। এছাড়া আমাদের আরও বৈশিষ্ট্য আছে যে ঐতিহাসিক ঘটনা, এরপরেও আমাদের আছে যে ঐতিহাসিক ঘটনা। এখন ঐতিহাসিক ঘটনা কি বলা যায়, যে কাকে বলা যায় সেটা আগে বুঝতে হবে শিক্ষার্থী। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। সোজা কথা, যেটা পূর্বে ঘটে গেছে সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনাকেও আমাদের লেনদেন বলা যায়। আবার ভবিষ্যতে যে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন সাধন করলেও অবশ্যই সেটাও একটা লেনদেন হিসেবে গণ্য হবে, সেটাও আমাদের লেনদেন বলা যাবে। যেমন সে উদাহরণগুলো কি কি হতে পারে, অনাদি পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এইগুলো হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা, এটা পূর্বে। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য, ঐতিহাসিক ঘটনা এটা একটা লেনদেনের একটা বৈশিষ্ট্য, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইতে অবশ্যই পাবে, এটা দেখবে সবাই শিক্ষার্থী। এছাড়া আরও আছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। আমাদের অবশ্যই প্রতিটা লেনদেনে একটা হিসাব সমীকরণকে প্রভাবিত করে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান একটা পরিবর্তন সাধিত হয়। উপাদানগুলো যে সম্পদ, আমরা এ সমান সমান এল প্লাস এ লিখি। এখন এই তার মানে আছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্তা, এটি হলো একটা আমাদের হিসাব সমীকরণ। এখন আমরা এ বিষয়েও আলোচনা করব। আমরা হিসাব সমীকরণ একটা অবশ্যই বলছি, হিসাব সমীকরণ বর্ধিত রূপ সম্পর্কে আলোচনা করবে একটু পরেই। তার আগে প্রিয় শিক্ষার্থী তোমাদের থাকবে সবসময় বাসায় একটু দেখবে যে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেওয়া হলো, এটা লেনদেন কি না, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, তোমরা এটা উত্তর দেবে। পরবর্তী দেখি আমরা, পরে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের, এখানে টাকা পয়সার আদান প্রদান হচ্ছে, তাই না? তাহলে এই যে এটা বিল্ডিং মানে এটাও আমাদের সম্পদ, এটা কি বোঝায়, টাকাও একটা সম্পদ, এই বিল্ডিং এটাও আমাদের একটা কোনো মালিকের যদি থাকে সম্পদ, কোনো দালান, এটাও আমাদের বলা যায় এটা সম্পদ। এছাড়া ভূমি, দালান করা আসপত্র, ইজারা সম্পত্তি, এগুলো সবই সম্পদ আমাদের। নগদ, এগুলো আসপত্র, দালান কটা, ইজারা সম্পত্তি, এগুলো সব আমাদের নগদ, এগুলো সম্পদ। এখন আমরা দেখি, এই যে দেখি আমরা লোন নেই, তাই না? এই যে এটা ব্যাগে টাকা নেই, অবশ্যই ব্যাংক থেকে আমরা তাহলে কি নেই, চিত্রটার দিকে বোঝা যায় যে আমরা এখান থেকে এটা তো লোন নেই, কীভাবে ব্যাংক থেকে নেয়, ব্যাংক ঋণ নেয়, ব্যাংক থেকে ঋণ নেয়, ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় যখন। এখন এটা হচ্ছে আমাদের একটা ব্যাংক থেকে ঋণ নেওয়া, এটাও একটা আমাদের দায়। এটা আছে কি দলিলপত্র, তাহলে এটা একটা দলিলপত্র। যে এখন এই দলিলপত্রটাই আছে আমাদের কি মালিকানা সত্তা। মালিকানা সত্তা হচ্ছে যে মালিকের সম্পত্তির পরে যে অধিকার থাকে সেটা আছে মালিকানা সত্তা। এখন আমরা শিখব হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এখন হিসাব সমীকরণটা হচ্ছে কি, যে কোনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ, মালিকানা সত্তা ও বহিদায়ের সমান হবে। এটা যখন যে সমীকরণের মাধ্যমে এই সততা বা এই সমতাটা যখন প্রমাণ করা হয় তখন তাকে হিসাব সমীকরণ বলে। তাহলে আরও স্পষ্ট করে বলি যে কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে মোট সম্পদ সমান সমান মালিকানা সত্তা বহিদায়ের সমান হয়, এটা যখন কোনো সমীকরণ বা ছকের মাধ্যমে যখন প্রমাণ করা হয় তখন তাকে হিসাব সমীকরণ বলে। তার মানে এ সমান সমান এল প্লাস ই, এইটা বর্ধিত রূপ সম্পর্কে আমরা একটু জানি। এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। শিক্ষার্থী দেখো
প্রত্যেকটার অর্থ আমরা একটু জানবো। এ সমান এর বর্ধিত রূপ কী হবে তোমাদের এমসিকিউতে দেয়, এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা হচ্ছে বর্ধিত রূপ। এখন দেখো এখানে কীভাবে হচ্ছে, দেখো এখানে ক্রেতা বিক্রেতা আছে, মানে এরপরে দেখতে পাচ্ছি আমরা এই বিক্রেতা ঔষধের দোকান, এখানে শুধু বিক্রেতা, এখানে ক্রেতা কিছু মাল কিনছে, কিন্তু কি দিয়ে, অবশ্যই কি হচ্ছে যে কিছু টাকা দিয়ে সে কিছু নিচ্ছে, তাই না, পণ্য নিচ্ছে যেটা বলে। এখন আমার প্রত্যেকটা আমার একটু জানি। এ সমান সমান অ্যাসেট মানে সম্পদ, এল মানে কি লায়াবিলিটিস মানে দায়, সিতে ক্যাপিটাল মানে মূলধন, আরে রেভিনিউ আয় যারে বলে ইনকাম আয়, ইতে এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে কি ব্যয়, এক্সপেন্স মানে কি ব্যয় বা খরচগুলো, আর ড্রয়িংস মানে কি উত্তোলন, ড্রয়িং মানে কি ড্রয়িং উত্তোলন। তাহলে আমরা শিক্ষার্থী ভালো করে দেখি, এতে অ্যাসেট সম্পদ, এলে লাইবিলিটিস, সিতে ক্যাপিটাল মূলধন, আর এ রেভিনিউ, ইতে এক্সপেন্স মানে খরচ, ডিতে ড্রয়িং মানে উত্তোলন। এখন আমরা বলতে পারি যে সম্পদটা কি, ওই যে অ্যাসেট বলছিলাম প্রথম, প্রত্যেকটা সম্পদ হচ্ছে, সম্পদ বলতে বোঝায় একটা, বলতে বোঝাচ্ছে অর্থনৈতিক একটা পরিসম্পদ, অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসার মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়, সেইগুলোকে বলে কি সম্পদ। যেমন দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো সবই হচ্ছে আমাদের সম্পদ। এবার দায়টা কি, দায়টা হচ্ছে একটা ব্যবসার আর্থিক দায়বদ্ধতা, দায়টা হচ্ছে আমাদের একটা দায়বদ্ধতা। এখন এই আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই পরিশোধ করতে হবে, দায়বদ্ধতা অবশ্যই পরিশোধ করতে হবে। আমি ব্যাংক থেকে যদি ঋণ নিই তাহলে অবশ্যই আমাকে একটা দায়বদ্ধ থাকবে যে আমি একটা নির্দিষ্ট সময়ের পরে আমাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে, এটা বলো দায়। এই জন্য ব্যাংক ঋণ আমরা দায় বলি। তাহলে এই জন্য বলছে যা ব্যবসার একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই পরিশোধ করতে হবে, এটা বলে দায়। এবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মালিকানা সত্তা। মালিকানা সত্তাটা কি, যে মোট সম্পদের উপর মালিকের যে দাবি থাকে, তার মানে আমার সম্পত্তির উপর আমাদের যে অধিকার যদি থাকে সেটাই হচ্ছে কি মালিকানা সত্তা। মানে মালিকের মোট সম্পদের উপর মালিকের যে দাবি বা ইচ্ছা থাকে সেটাই হচ্ছে মালিকানা সত্তা। মানে তার নিজের সম্পদের উপর যদি মালিকের কোনো দাবি থাকে সেটা হচ্ছে মালিকানা সত্তা। এই মালিকানা সত্তাটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। এই ইটাকে প্রকাশ করার জন্য আমরা প্রথমে কি করি, মূলধন বিনিয়োগ করি। কিভাবে এই মালিকানা সত্তাটা হতে গেলে, ইটা হতে গেলে অবশ্যই আমাদের কি কি লাগে সেটা আমরা একটু দেখি ভালো করে, যে মূলধন বিনিয়োগ করতে হবে। অবশ্যই এখানে আয় আছে, মালিকানা সত্তা ই, যদি মূলধন বিনিয়োগ করি একদিকে নগদ বাড়ে, আরেকদিকে মালিকানা সত্তা বৃদ্ধি পাচ্ছে। আবার আয় করলে ইনকাম, আয়ও করলে আমাদের মালিকানা সত্তা বৃদ্ধি পাবে মালিকের। এবার খরচ করলে মালিকানা সত্তা হ্রাস পায়, কমে যায়। আমি খরচ যদি করি তাহলে সেটা আমার কমে যাবে। এরপরে কি বলছে, উত্তোলন করলে মালিক কর্তৃক, মালিক তার নিজস্ব প্রয়োজনে যদি উত্তোলন করে, তো উত্তোলন করলে কি হয়, যে আমাদের মালিকানা সত্তাটা কমে যায়। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ ধরে আমি তোমাদের যা বুঝেছি, প্রথমে পড়াইছি তোমাদের লেনদেন কি, লেনদেন কত প্রকার, কি কি লেনদেনের বৈশিষ্ট্য, এবার হিসাব সমীকরণও বুঝাইছি, হিসাব সমীকরণের বর্ধিত রূপ বুঝাইছি তোমাদের। এখন তোমাদের বাসায় অবশ্য একটা, তোমরা তোমাদের বইতে, তোমাদের মূল বই 15 পৃষ্ঠায় তোমরা একটা অঙ্ক দেখতে পাবে। অবশ্যই অঙ্কটা খেয়াল করবে তোমরা, যে ওখানে মেইন বইয়ে অঙ্ক আছে, সেই অঙ্কটা অবশ্যই তোমরা দেখতে পাবে। এটা তোমাদের একটু বাসায় হোমওয়ার্ক থাকবে। মিস্টার আনোয়ার জানুয়ারি মাসে 1 তারিখে 2014 সালের
তার আইন পেশায় অফিস চালু করেন, প্রথম মাসে তার লেনদেনগুলো নির্মূল ছিল। এই লেনদেনগুলো হিসাব সমীকরণের মাধ্যমে উপাদানগুলোর প্রভাব দেখাইতে হবে। আমাদের হিসাব সমীকরণ কী প্রভাব সেটা দেখাইতে হবে। এখন প্রথমে দেখো জানুয়ারি মাসে 1 তারিখে যে আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো, ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় 15,000 টাকা, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা, বাকিতে ক্রয়কৃত যন্ত্রপাতি মূল্য পরিশোধ। এগুলো তোমাদের বাসায় থাকবে। তারপরে আমি একটু ধারণা দিচ্ছি যে হিসাব বিবরণে কীভাবে প্রভাব পড়ে সেটা একটু ধারণা দিচ্ছি। এই আইন পেশায় যদি 50,000 টাকা বিনিয়োগ করে তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, আমাদের এই হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ই এর কী পরিবর্তন হচ্ছে দেখি আমরা একটু মৌখিকভাবে, তোমরা বাসায় তো দেখবে। একদিকে আমাদের নগদান হিসাব ডেবিট হচ্ছে আর মূলধন হিসাব ক্রেডিট হচ্ছে। তার নগদ মানে অ্যাসেট এ বৃদ্ধি পাচ্ছে, আর একদিকে ই বৃদ্ধি পাচ্ছে। ই মানে মালিকানা শর্তটা বৃদ্ধি পাচ্ছে। পরেরটা হচ্ছে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয়। ধারে যদি অফিস যন্ত্রপাতি ক্রয় করি তাহলে আমাদের জাবেদা হচ্ছে কি যন্ত্রপাতি হিসাব ডেবিট, একদিকে অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে প্রদয় হিসাব যারে বলে যন্ত্রপাতি প্রদয় হিসাব ক্রেডিট হচ্ছে। যন্ত্রপাতি হিসাব ডেবিট আর প্রদয় হিসাব ক্রেডিট, বা বলা প্রদয় আর এক নাম কি পাওনাদার, অথবা বলা যায় যন্ত্রপাতি প্রদয় হিসাব ক্রেডিট। এটা আমাদের একটা দায়। এবার ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। এই যে ব্যাংক থেকে যে ঋণ নিচ্ছি আমরা, ব্যাংক থেকে ঋণ নিলে অবশ্যই আমাদের কি হচ্ছে, একদিকে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে কি বলছে যে ঋণ নিলে আমাদের আরেকদিকে দায় বৃদ্ধি পাচ্ছে, ব্যাংক ঋণ দায়। এই জন্য তাহলে একদিকে কি বলছে যে তোমার ব্যাংক ঋণ যারে বলে এল বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে আমাদের কি বৃদ্ধি পাচ্ছে। এরপরে বাকিতে ক্রয়কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। এখন যদি বাকিতে ক্রয়কৃত যন্ত্রপাতির মূল্য যদি পরিশোধ করা হয়, আমরা যেটা আগে যন্ত্রপাতি ধারে কিনছিলাম সেইটা মূল্যটা পরিশোধ করলে আমাদের খেয়াল করতে হবে তখন ক্যাশ থেকে মাইনাস যায়, মানে নগদ টাকা হ্রাস হচ্ছে। আরেকদিকে আমাদের দায় যেটা আমার ব্যাংক থেকে আমি নিয়েছিলাম, দায় যেটা আমরা যেটা ধারে কিনছিলাম সেটার মূল্য যদি পরিশোধ করে আমার দায়টা কমে যায়। এই জন্য আমরা যে ওই প্রদয় হিসাব থেকে আমরা বাদ দেই। এখন শিক্ষার্থী একটু আমরা মূল্যায়ন দেখি যে কি কি মূল্যায়ন করতে পারছি আমরা। লেনদেন কি, লেনদেনের বৈশিষ্ট্য জানতে পারছি, লেনদেন কত প্রকার, হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কিভাবে করে সেটা। বাড়ির একটা কাজ থাকবে, কোন ঘটনা লেনদেন হলে, মানে কোন ঘটনা লেনদেন হলে তা হিসাব সমীকরণের যে কোনো একটি উপাদানের পরিবর্তন সাধন করে। বলছে যে এই যে বাড়ির কাজ তোমাদের থাকবে, কোন ঘটনা বা কোনো ঘটনা লেনদেন হলে তা হিসাব সমীকরণের কোনো একটি উপাদান, মানে একটি উপাদান পরিবর্তন সাধন করে, সেটা ব্যাখ্যা করতে হবে। সেটা তোমার 15টা বাক্য না, এখানে তোমরা 5টা বাক্য লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি যা পড়িয়েছি তোমরা অবশ্যই ভালো করে তোমাদের মেইন বইটা অবশ্যই সুন্দর করে দেখবে। আর সর্বোপরি শেষ করার আগে আমি আবার বলি, তোমরা শিক্ষার্থী বাসায় সুন্দর করে বই খাতা কলম নিয়ে সুন্দর করে পড়তে বসবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো ভালো করে ফলো করবে, অনুসরণ করবে প্রত্যেক স্যারের যে ক্লাসগুলো। আর সব সময় বাইরে থেকে আসার পর সব সময় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত সুন্দর করে ধৌতকরণ করবে। সবাইকে ধন্যবাদ।